দেখো আমরা কি বলেছি যে পরম গতি বা পরম স্থিতি, স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি পরম গতি। অর্থাৎ এটা আছে স্থির প্রসঙ্গ কাঠামো, ধরে নিলাম কোনো একটা বস্তু স্থির, এই স্থির থেকে একটা বস্তু যদি এই জায়গা থেকে কল্পনা করে সে এদিকে হাঁটতে থাকে বা এদিকে আসতে থাকে, এদিকে আসতে থাকে, অর্থাৎ এখানে সে দাঁড়াবে না, এখানে সে স্থায়ী এই জায়গায় স্থায়ী থাকবে না, তাহলে এর সাপেক্ষে সেই গতিকে আমরা বলছি পরম গতি। আর যদি স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি, কোনো বস্তুর স্থিতি হচ্ছে পরম কি স্থিতি, পরম স্থিতি। কারণ কি, এই জায়গায় দেখো, এই যে বস্তুটা এই জায়গায় সে দাঁড়িয়ে আছে, এই জায়গায় সে দাঁড়িয়ে আছে, এ কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, এই স্থির প্রসঙ্গ কাঠামো, আর একটা বস্তু স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে, তাই বলছে যে সেটাকে বলছে পরম স্থিতি, সেটাকে বলছে পরম স্থিতি। তাহলে পরম গতি আর পরম স্থিতি কি জন্য বোঝা গেছে? এটা কল্পনা করতে হবে কার মাধ্যমে? একটা বস্তু স্থির থাকতে তার সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থান কেমন, আরেকটা বস্তুর অবস্থান কেমন, সে চললে কী হবে? পরম গতি। আর যদি না চলে সেও স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তাহলে সেটাকে বলা হবে পরম স্থিতি। ক্লিয়ার হয়েছে? এখন একটা প্রশ্ন আছে যে মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। এর একে বলা আছে, প্রশ্ন কি করছেন, মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, আপেক্ষিক, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। এই যে প্রশ্ন, এই প্রশ্নটা আমরা একটু ভালো করে দেখে নেই। দেখাও, বলছে মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক গতি, সকল গতি আপেক্ষিক গতি, সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, আবার বলছে সকল স্থিতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। এর ব্যাখ্যাটা আমরা কিভাবে পাই? এর ব্যাখ্যাটা কিভাবে পাই? একটা জিনিস চিন্তা করো তিনি, এর আগে পরম স্থিতি আর পরম গতির যে উদাহরণ দিলাম, এই যে একটা গাছ, একটা গাছ না, এই গাছ এই জায়গায় এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে মানে লাগানো হলো, এই গাছ কি আসলে স্থির? কারণ কি, পৃথিবীটাই তো ঘোরে, পৃথিবীটাই ঘোরে, তাহলে এই গাছ কি স্থির থাকতে পারে না? আমরা কি স্থির? আমরা কি দাঁড়িয়ে আছি? আমরা কি স্থির আছি? না, আমরাও ঘুরছি। আবার তাহলে বলছে পৃথিবী কি স্থির? পৃথিবী কার এতে ঘুরছে? সূর্যের চারিদিকে ঘুরছে। এবার সূর্য কি স্থির? সূর্য কার চারিদিকে ঘুরছে? হ্যাঁ,
ছায়াপথ বা গ্যালাক্সিতে কী ঘটছে? তাহলে কোনোটা স্থির না, সবাই কি একটার পর আরেকটা ঘূর্ণনশীল বা গতিশীল। তাহলে পরম না মানে কনস্ট্যান্ট না, কোনোটাই স্থিরভাবে থাকতে পারে না। এই কারণে বলছে মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক গতি বা সকল স্থিতি আপেক্ষিক স্থিতি, পরম না কোনো গতি, পরম না কোনো স্থিতি। কারণ আমরা যার সাপেক্ষেই বস্তুটা চিন্তা করব, কল্পনা করব যে বর্ষার সাপেক্ষে আমি হাঁটছি, তো বর্ষায় তো স্থির না। আবার আমি বলছি যে এই বটগাছটা স্থির, এই বটগাছটা স্থির না, বলছি পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে পৃথিবীকে স্থির? পৃথিবী স্থির না। পৃথিবী কার চারিদিকে ঘুরছে? সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে বলছে সূর্যকে স্থির? তো বলছে না স্যার, সূর্য স্থির না। সূর্য কী করছে? ছায়াপথ বা গ্যালাক্সির চারিদিকে ঘুরছে। এইভাবে অবিরাম একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে কি তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে পরম না, পরম না মানে কি? সেটা কনস্ট্যান্ট না, কোনো গতিই পরম না, কোনো স্থিতিই পরম না। এই প্রশ্নটা খ নাম্বারে আসে। তো এই প্রশ্নটা কি সলিউশন কি পাওয়া গেছে? আপেক্ষিক কেন বলছি আর পরম নয় কেন বলছি, এটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা মুছে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই কারণে তো বলছে পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি, সবটাই আপেক্ষিক গতি, সবটাই আপেক্ষিক স্থিতি। এবার এসো যে এই অধ্যায়ের নাম হচ্ছে গতি, গতির প্রকারভেদ, গতির প্রকারভেদ, গতির প্রকার ভেদ। দেখো গতিকে আমরা সচরাচর কত ভাগে ভাগ করতে পারি? গতিকে আমরা সচরাচর কত ভাগে ভাগ করতে পারি? দেখো এই জায়গাটা কল্পনা করি, এই যে বস্তু, এই বস্তুটা সোজা এই পর্যন্ত আসছে, আসছে না? এই যে কলমের দাগ এটা ছিল, এই যে বিন্দু, এই বিন্দু থেকে আস্তে আস্তে সে এই জায়গায় আসছে, সোজা সোজা আসছে, সরল রেখা বরাবর চলছে, সরল রেখা বরাবর চলছে। তাহলে এটা কি লিখব? সরল রেখা বরাবর চলছে। তাহলে এর একটা নাম দিতে পারি আমরা, তাই না? তাহলে যে বস্তু বা পদার্থ কি সরল পথে চলাচল করে, যে বস্তু বা পদার্থ সরল রেখা বরাবর চলাচল করে, তাকে আমরা কি বলবো? সরল রৈখিক গতি। তা লিখে নাও, সরল রৈখিক গতি। এই জায়গায় আমরা কি বলছি যে এরকম একটা গাড়ি কল্পনা করলাম, এটা কি এই রাস্তা দিয়ে চলতে থাকলে এটাকে আমরা বলছি সরল রৈখিক গতি। গেল। এবার হচ্ছে তোমরা লিখো সবাই, চিত্র সহকারে লিখো। খেয়াল করো, আমরা এখানে একটা বৃত্ত আঁকালাম, তাই তো? বা এটা যদি ঘড়ির কাঁটাও মনে করি তাও হয়, না হয় না? বা একটা
গোল একটা বৃত্ত বলি তাও হয়, গোল একটা বৃত্ত বলে তাও হয়। তো এইটাকে যদি আমরা একটু বাংলায় লিখি তাহলে কি লেখা যায়? এই যে বৃত্ত আছে, এই বৃত্তের মাঝে কি একটা বিন্দু, এটা কি একটা নির্দিষ্ট বিন্দু না? তাহলে একটি নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট কি বিন্দুর সমদূরত্ব বজায় রেখে, সমদূরত্ব বজায় রেখে যদি অবিরাম ঘুরতে থাকে, যদি অবিরাম ঘুরতে থাকে, সেটাকে বলবো আমরা ঘূর্ণন গতি, সেটাকে বলবো আমরা ঘূর্ণন গতি। তাহলে এটাকে আমরা সংক্ষিপ্তভাবে কি লিখি? যে একটি নির্দিষ্ট বিন্দুর সম দূরত্বে থেকে ঘুরতে থাকলে আমরা কি বলবো? সেটাকে ঘূর্ণন গতি। খেয়াল করো, আমরা ঘূর্ণন গতি কি বলেছি? যে একটি নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুর সমদূরত্বে মানে কি? এই বিন্দু থেকে এই জায়গাতে যে দূরত্ব, এই বিন্দু থেকে এই জায়গা থেকে যে দূরত্ব, এই বিন্দু থেকে এই জায়গা থেকে যে দূরত্ব, এই জায়গা থেকে যে দূরত্ব, প্রত্যেক দূরত্ব যদি কি হয়? সমান হয়। তাই বলছে সমদূরত্ব থেকে ঘুরতে থাকলে, এইটা যদি একটা বিন্দু এরম বারবার কি হয়? বারবার ঘুরতে থাকে, তাদের এই বিন্দু থেকে দূরত্ব যদি সমান হয়, সেটাকে বলছে আমরা ঘূর্ণন গতি। যেমন ফ্যানের গতি। আরটা কি গতি হতে পারে? ঘড়ির কাঁটার গতি। ফ্যানের গতি যেমন ফ্যান এর গতি, ঘড়ির কাঁটার গতি, গাড়ির চাকার গতি। এবার এসো যে পর্যায়বৃত্ত গতি, এটা খুব গুরুত্বপূর্ণ। পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতি আর ঘূর্ণন গতির ভিতরে পার্থক্য কি? বা পর্যায়বৃত্ত গতি, ঘূর্ণন গতি। পর্যায় মানে বারবার, তাই না? এরকম বারবার একাকার। তাহলে এইটা আমরা বলছি কি? একই সময় পর পর লেখো, একই সময় পর পর একই সময় পর পর একইভাবে ঘুরতে থাকে। তাহলে আমরা কি বলেছি? যে পর্যায়বৃত্ত গতি কি হবে? একই সময় পর পর একইভাবে ঘুরতে থাকবে। এই সংজ্ঞাটা যদি আমরা একটু ক্লিয়ার করে লিখি, কারণ এই সংজ্ঞাটা পড়ে পরীক্ষায়। লেখো, কোনো বস্তু যদি
বস্তু যদি একই সময় পর পর একটি নির্দিষ্ট দিকে একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে তাহলে তার গতি পর্যায়বৃত্ত গতি। বলে। তা এখানে আমরা যে সংজ্ঞাটা লিখেছি দেখো, কোনো বস্তু যদি একই সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে তাহলে তার গতি পর্যায়বৃত্ত গতি। দেখো এখানে কি মিল আছে, এই একই কথা কয়বার এসেছে? এই একবার, যে কোনো বস্তু যদি একই সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিকে একই সময় পরপর একই দিকে একইভাবে যদি তার কি অবস্থার পরিবর্তন ঘটায়, কোনো বস্তু যদি একই সময় পরপর একই দিকে একইভাবে যদি তার অবস্থার পরিবর্তন ঘটায়, হ্যাঁ একই দিকে তার অবস্থার পরিবর্তন ঘটায়, তাহলে সেটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত কি গতি। যেমন এখন কথা হচ্ছে যে একই দিকে কথার অর্থ কি লিখেছ তো এই পর্যন্ত? আমি তোমাদের একটা জিনিস বলি, এইটা ধরো উদাহরণটা দেখো, উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা ঘড়ি, এটা 12, এটা 9, এটা 6, এটা হচ্ছে 9, তাই তো? এই হচ্ছে কাঁটা, একটা কাঁটা আর একটা কাঁটা। বলছে কোনো বস্তু, এটা ধরো বস্তু, বলছে কোনো বস্তু যদি একই সময় এই যে কাঁটা একই সময় এখান থেকে এই ঘর আসতে যে সময় নেবে, এই ঘর আসতে এই ঘরে আসতে এই ঘর যে ঘরই বলো সব ঘরে আসতে একই সময় নেবে না? তাই বলছে একই সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে, একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু না, দিক কিন্তু একই দিকে আসছে, একই দিকে নির্দিষ্ট বিন্দুকে একই দিকের কথা বোঝা গেছে? এই একই দিকে আসছে না? হ্যাঁ, একই দিকে একইভাবে এখান থেকে এতটুকু অতিক্রম করতে যে সময় নেবে, এখান থেকে এতটুকু অতিক্রম করতে সেই সময় নেবে, একইভাবে অতিক্রম করে, তাহলে তার গতিকে আমরা কি বলি? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি ক্লিয়ার? এবার বলেছে কি একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বস্তু, এই বস্তু যদি একই সময় পর পর একই দিকে ঘোরে এবং একইভাবে তার অবস্থার পরিবর্তন করে, তাহলে সেই গতিকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার ঘূর্ণন গতি, ফ্যানের গতি বলতে পারি না?
ফ্যান কিন্তু একদিকেই ঘোরে এবং নির্দিষ্ট সময় পর পর, নাকি দোলনা গতি? তাহলে আমরা এটাকে লিখেছি। পর্যাবৃত্তর গতির মনে রাখার উপায় কি? কয়টা আছে দেখো, একই সময় একটা তাই না, একই দিকে আরেকটা একই ভাবে তিনটে একই সময় একই দিকে একইভাবে যদি কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে তাকে আমরা বলি কি? পর্যাবৃত্ত গতি। এবার এসো তোমার কি গতি? সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি কি বলছে? পর্যায়বৃত্ত কোনো গতিশীল কণা, পর্যায়বৃত্ত কোনো গতিশীল কণা অর্ধেক সময় একদিকে ঘোরে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ঘোরে, তাকে সরল স্পন্দন গতি বলে। তাহলে আমরা কি লিখলাম? যে সরল স্পন্দন গতি বলছে একটা পর্যায়বৃত্ত গতি। কি গতি? একটা পর্যায়বৃত্ত গতি। কিন্তু কি বলছে? কোনো গতিশীল কণা অর্ধেক সময় একদিকে ঘুরবে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ঘুরবে, বা ঘুরবে না, আবর্তন করবে বা ঘুরবে, একই কথা। আবর্তন করাও যা, ঘোরাও তাই করবে। তাকে আমরা কি বলবো? সরল স্পন্দন গতি। যেমন স্প্রিংয়ের গতি। এই জায়গায় আমরা একটা স্প্রিং করলাম, এই জায়গায় এসে যেই ছেড়ে দেবো আবার এমনি চলে যাবে, সে যাবে না? এই টেনে নিয়ে আসলাম একটা সময়তে, আবার ছেড়ে দেবো, আবার চলে যাবে। এই চলে আসলে আবার সে কি এই ফিরে যাবে। তাই বলছে যে গতিশীল বস্তু কণা অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় সে তার বিপরীত দিকে যদি ঘুরতে থাকে তাহলে সেই গতিকে বলবো আমরা সরল স্পন্দন গতি। যেমন আমরা একটা বস্তু, এই যে এই একটা বস্তু রাখলাম, এটাকে টেনে যদি এই জায়গায় নিয়ে আসি, যে সময় নেবে এখান থেকে এই পর্যন্ত আসতে, যেই আমরা ছেড়ে দেবো এই জায়গাতে এসে সে আবার এই জায়গায় চলে আসবে না? আসবে না। বাকি অর্ধেক সময় সে কি দোল খাবে। এই সরল দোলনার গতি হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। এবার আরেকটা আছে কি গতি? চলন গতি। এটা লেখা হয়েছে। কি গতি? চলন গতি। চলন গতি। এই চলন গতি কি? কোনো গতিশীল বস্তু কণা যদি তার সবগুলো কণা একই সময়ে একই
দিকে একইভাবে যদি কি তার অবস্থার পরিবর্তন ঘটায়, তাহলে সেটাকে বলছি আমরা চলন গতি। তাহলে আমরা চলন গতি বলবো কি, বস্তুর সকল কণা, বস্তুর সকল কণা একই সময় একই দিকে যায়। খেয়াল করো, চলন গতিটা কি বলছি, যে বস্তুর সকল কণা একই সময় একই দিকে যদি যায় বা অতিক্রম করে, একই দিক অতিক্রম করে, তখন আমরা তাকে বলছি যায়, তাকে চলন গতি বলে। যেমন এই একটা কণা আর একটা কণা, এটাকে আমরা এইভাবে দাগ দিলাম। এইটা যদি আমরা বল প্রয়োগ করি, যদি সে এই জায়গায়, এটা এ, এটা বি, এটা সি, যদি এই জায়গার থেকে এই জায়গায় উঠে আসে, এই জায়গাতে যদি এই জায়গায় উঠে আসে, এই জায়গাতে যদি এই জায়গায় উঠে আসে, এবং এইটার দূরত্ব যদি 2 মিলিমিটার হয়, এটাও 2 মিলিমিটার হতে হবে, এটা 2 মিটার হতে হবে। যদি এইভাবে এই জায়গায় বস্তুটা আসে, তাহলে সেটাকে বলবো আমরা কি গতি, চলন গতি। কিন্তু বস্তুটা এইভাবে আছে, এখন যেই বল প্রয়োগ করছে সে এইভাবে চলে গেছে, এক জায়গায় আর এক জায়গায়, এটা এ, এটা বি, এটা সি। এই যে পরিবর্তন হলো, এই কণাগুলো কি একই সাথে একই রকম একই দিকে অগ্রসর হয়েছে? তাহলে এই গতি কিন্তু চলন গতি না, এই গতিটা কিন্তু চলন গতি, এটা চলন গতি না। আমরা এখন আসছি যে গতিতে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই করা ছিল আমাদের গতির প্রকারভেদ।